আমাদের আজকের আলোচনার বিষয় ভারতের সংবিধান। কিন্তু এটাকে শুধু একটা আইনের বই হিসেবে দেখলে মানে একটু ভুল হবে। একদম। ভাবুন একবার, একটা দেশ সদ্য স্বাধীন হয়েছে, যেখানে শয়ে শয়ে ভাষা, হাজারো সংস্কৃতি, ধর্মের বিভেদ। হ্যাঁ, অসাধারণ বৈচিত্র্য। সেই গোটা দেশটাকে একটা গণতান্ত্রিক ছাতার নিচে আনার জন্য একটাই নিয়মকানুন তৈরি করা, কাজটা তো প্রায় অসম্ভব মনে হয়। ঠিক। এই অসম্ভবকে সম্ভব করার পেছনের গল্পটা ঠিক কি? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এটা শুধু আইন তৈরির গল্প নয়, এটা আসলে একটা স্বপ্ন দেখার গল্প। হুম। ভারতের সংবিধান নির্মাতারা শুধু একটা দেশ চালাবার নিয়ম তৈরি করছিলেন না, তারা বলা যেতে পারে একটা সামাজিক বিপ্লবের ভিত্তি স্থাপন করছিলেন। সামাজিক বিপ্লব? হ্যাঁ, তাই তো গ্র্যানভিল অস্টিনের মতো ইতিহাসবিদরা একে বলেন প্রথম এবং সর্বপ্রথম একটা সামাজিক দলিল। আচ্ছা। আমাদের আজকের এই আলোচনায় যা ভারতের সংবিধানের উপর একটি বিস্তারিত নিবন্ধের উপর ভিত্তি করে তৈরি, আমরা সেই স্বপ্ন, সেই বিতর্ক আর সেই দর্শনের গভীরে যাওয়ার চেষ্টা করব। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যারা এই বিশাল দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন, তারা কারা ছিলেন? আর এত ভিন্ন ভিন্ন মতের মানুষকে এক জায়গায় এনে একটা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছনোটা কতটা কঠিন ছিল? কঠিন তো বটেই। গণপরিষদ ছিল মানে গোটা ভারতের একটা ছোট সংস্করণ। একটা মিনি ইন্ডিয়া। হ্যাঁ, বলতে পারেন। প্রাদেশিক আইনসভা থেকে পরোক্ষভাবে নির্বাচিত সদস্যরা ছিলেন এখানে। শুরুতে ৩৮৯ জন সদস্য থাকলেও দেশভাগের পর সেই সংখ্যাটা কমে দাঁড়ায় ২৯৯। ও আচ্ছা। কিন্তু সংখ্যার চেয়েও বড় ব্যাপার ছিল এর ভেতরের বৈচিত্র্য। সব প্রদেশ, সব বড় সম্প্রদায়, এমনকি রাজপরিবারের প্রতিনিধিরাও ছিলেন। বাহ। প্রায় ৩ বছর ধরে। নির্দিষ্ট করে বললে ২ বছর ১১ মাস ১৮ দিন, তারা ১৬৫ দিনেরও বেশি সময় ধরে ১১টি অধিবেশনে বসেছিলেন। তার মানে দীর্ঘ ব্যাহস বিতর্ক হয়েছে। জওহরলাল নেহরুর সেই বিখ্যাত অবজেক্টিভ রেজলিউশনের কথা তো আমরা জানি, যা পরে প্রস্তাবনার ভিত্তি হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। কিন্তু আসল খসড়া তৈরির কাজটা তো করেছিল ডক্টর আম্বেদকরের নেতৃত্বাধীন ড্রাফটিং কমিটি। একটা কথা প্রায় শোনা যায় যে কমিটির বাকি সদস্যরা খুব একটা সক্রিয় না থাকায় কাজটা ডক্টর আম্বেদকর প্রায় একাই করেছেন। এর পেছনের আসল গল্পটা কি? এ কথাটা একেবারে ভুল নয়, তবে পুরোটাও সত্যি নয়। আচ্ছা। গণপরিষদেরই এক সদস্য টি কৃষ্ণমাচারী একবার সভায় মজা করে বলেছিলেন যে ৭ সদস্যের কমিটির একজন পদত্যাগ করেছেন, একজনের মৃত্যু হয়েছে, একজন আমেরিকায় থাকেন। বলেন কি? আর ২ জন রাজ্যের রাজনীতি নিয়ে এতটাই ব্যস্ত যে তারা দিল্লিতে আসতে পারেন না। তাই সংবিধান লেখার পুরো ভারটা ডক্টর আম্বেদকরের কাঁধেই এসে পড়েছে। তার মানে এটা একরকম ওয়ান ম্যান শো হয়ে গিয়েছিল? কিছুটা তো বটেই, কিন্তু এখানেই ডক্টর আম্বেদকরের মহত্ব। তিনি নিজের কৃতিত্ব কখনো একা নেননি। তিনি সবসময় দুজনের কথা বিশেষভাবে বলতেন। একজন হলেন স্যার বি.এন. রাও, যিনি ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। সাংবিধানিক উপদেষ্টা? হ্যাঁ, রাও বিশ্বের বিভিন্ন সংবিধান ঘেঁটে প্রথম খসড়াটা তৈরি করেন, যা কমিটির কাজের ভিত্তি ছিল। আর আরেকজন হলেন এস.এন. মুখার্জি। এস.এন. মুখার্জি? তিনি ছিলেন প্রধান খসড়া রচয়িতা। আম্বেদকরের ভাষায় মুখার্জির ক্ষমতা ছিল সবচেয়ে জটিল প্রস্তাবগুলোকেও খুব সহজ এবং স্পষ্ট আইনি ভাষায় প্রকাশ করার। অসাধারণ। তাই আম্বেদকর ছিলেন স্থপতি, কিন্তু তার দলটাও খুব শক্তিশালী ছিল। আইনের দিক থেকে এত খুঁটিনাটি মনোযোগ, আবার এর শৈল্পিক দিকেও তো কোনো কমতি ছিল না। একটা দেশের সংবিধানকে শিল্পকর্ম হিসেবে ভাবাটাও তো একটা অসাধারণ ব্যাপার। একদম। মূল সংবিধানটি কিন্তু ছাপা হয়নি, পুরোটাই হাতে লেখা। তাই নাকি? হ্যাঁ, এর ক্যালিগ্রাফির দায়িত্বে ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, আর অলঙ্করণের কাজ করেছিলেন শান্তিনিকেতনের শিল্পীরা নন্দলাল বসুর নেতৃত্বে। শান্তিনিকেতন? হ্যাঁ, সংবিধানের প্রতিটি পাতায় ভারতের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের ছবি আঁকা। রামায়ণ, মহাভারত থেকে শুরু করে মোগল যুগ, এমনকি গান্ধীজির ডান্ডি মার্চের ছবিও রয়েছে। বাহ, এটা শুধু একটা আইনের বই নয়, এটা ভারতের আত্মার একটা শৈল্পিক প্রকাশ। ঠিক তাই। দুটো তারিখ আমাদের সবার মনে গেঁথে আছে। ২৬শে নভেম্বর ১৯৪৯,
যেদিন সংবিধান গৃহীত হয়, হুম আর ২৬শে জানুয়ারি ১৯৫০ যেদিন এটি কার্যকর হয়। এই ২ মাসের ব্যবধানের কারণটা কি ছিল? শুধু প্রস্তুতির জন্য? না, এর পেছনে একটা ঐতিহাসিক কারণ আছে। ২৬শে জানুয়ারি তারিখটার একটা বিশেষ তাৎপর্য ছিল। কি রকম? ১৯৩০ সালের এই দিনেই লাহোর কংগ্রেসে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাগ দিয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই সংবিধান কার্যকর করার জন্য ২৬শে জানুয়ারি ১৯৫০ পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। ও, এই ব্যাপার। হ্যাঁ, ২৬শে নভেম্বর তাই সংবিধান দিবস, আর ২৬শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, এবার একটা জটিল প্রশ্নে আসা যাক। এই সংবিধানকে তো প্রায়ই একটা ধার করা থলে বা Bag of borrowings। হ্যাঁ, ব্যাগ অফ বরোয়িংস বলে সমালোচনা করা হয়। এটা কি ঠিক? বিশেষ করে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা চেয়েছিলাম, অথচ আমাদের সংবিধানের সবচেয়ে বড় ভিত্তি হল ব্রিটিশদেরই তৈরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫। এটা কি এক ধরনের স্ববিরোধিতা নয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা সত্যি যে সংবিধানের কাঠামো এবং প্রশাসনিক খুঁটিনাটির একটা বড় অংশই ১৯৩৫ সালের আইন থেকে নেওয়া হয়েছে। হুম। আর এটাও সত্যি যে প্রায় ৬০ দেশের সংবিধান থেকে বিভিন্ন ধারণা নেওয়া হয়েছে। কিন্তু একে ধার করা বা নকল করা বললে ভুল হবে। তাহলে কি বলা উচিত? নির্মাতারা যা করেছেন তা হল বিশ্বের সেরা ধারণাগুলোকে ভারতের মাটির জন্য উপযুক্ত করে নেওয়া। এটা অন্ধ অনুকরণ ছিল না, ছিল এক সচেতন অভিযোজন। একটা উদাহরণ দিয়ে বোঝালে হয়তো সুবিধা হবে। যেমন ধরুন, সংসদীয় ব্যবস্থা, যা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। ঠিক, যুক্তরাজ্য থেকে সংসদীয় ব্যবস্থা নেওয়াটা বেশ স্বাভাবিক ছিল, কারণ ব্রিটিশ শাসনে ভারতীয়রা এই ব্যবস্থাতেই অভ্যস্ত হয়ে উঠেছিল। আচ্ছা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গণপরিষদে আমেরিকার মতো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নিয়েও গভীর আলোচনা হয়েছিল। ও। শেষে ভারতের মতো বহুত্ববাদী দেশে ক্ষমতার বিভাজন নিশ্চিত করতে সংসদীয় ব্যবস্থাকেই বেছে নেওয়া হয়, কারণ এটি আরও বেশি প্রতিনিধিত্বমূলক এবং দায়িত্বশীল সরকার গঠন করতে সক্ষম বলে মনে করা হয়েছিল। মানে এখানে মন্ত্রিসভা সংসদের কাছে দায়বদ্ধ থাকে। একদম, যা রাষ্ট্রপতির ব্যবস্থায় থাকে না। আর আমেরিকার সংবিধান থেকে নেওয়া মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রেও কি একই রকম অভিযোজন দেখা যায়? অবশ্যই, মৌলিক অধিকারের ধারণাটা আমেরিকা থেকে নেওয়া হলেও এর প্রয়োগে ভারতীয় বাস্তবতা মাথায় রাখা হয়েছে। কিভাবে? শৃঙ্খলা, নৈতিকতা এবং রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে সরকার এই অধিকারগুলোর ওপর যুক্তিযুক্ত বিধিনিষেধ বা রিজনেবল রেস্ট্রিকশনস আরোপ করতে পারে। হুম। নির্মাতারা বুঝেছিলেন যে একটা নতুন ভঙ্গুর রাষ্ট্রের জন্য লাগামহীন স্বাধীনতা বিপজ্জনক হতে পারে, তাই এখানে অধিকার আর কর্তব্যের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। বোঝা যাচ্ছে এটা অনেকটা বিভিন্ন জায়গা থেকে সেরা উপাদান নিয়ে নিজের রেসিপি অনুযায়ী একটা নতুন ডিশ তৈরি করার মতো। একদম নিখুঁত উপমা। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ। লিবের্তে, এগেলিতে, ফ্রাটার্নিটি। ঠিক। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপলস, যা রাষ্ট্রকে একটা জনকল্যাণকামী পথে চালিত করার জন্য নৈতিক নির্দেশিকা দেয়। আচ্ছা। কানাডা থেকে নেওয়া হয়েছে শক্তিশালী কেন্দ্রসহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা। সব মিলিয়ে এটা একটা অনন্য মিশ্রণ। এতগুলো দেশ থেকে এত ধারণা নেওয়ার ফলেই কি সংবিধানটা স্বাভাবিকভাবেই বিশ্বের দীর্ঘতম হয়ে গেল, নাকি এর বিশাল আকারের পেছনে ভারতের নিজস্ব কোনো কারণও ছিল? দুটোই সত্যি। বিভিন্ন ধারণা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গিয়ে এর আকার বেড়েছে, কিন্তু প্রধান কারণটা হল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কি রকম? মার্কিন যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কেন্দ্র এবং রাজ্যগুলোর জন্য আলাদা আলাদা সংবিধান আছে, কিন্তু ভারতে একটাই সংবিধান, যার মধ্যে কেন্দ্র এবং রাজ্য উভয়ের গঠন, ক্ষমতা এবং কার্যপ্রণালী বিস্তারিতভাবে লেখা আছে। তার মানে এক বইয়ের মধ্যেই কেন্দ্র আর রাজ্যের সব নিয়মকানুন? ঠিক তাই। ব্যাপারটা অনেকটা একটা পরিবারের মতো, যেখানে প্রত্যেক সদস্যের মানে রাজ্যের নিজস্ব কিছু স্বাধীনতা আছে, কিন্তু পরিবারের মূল নিয়মকানুনগুলো প্রধানের মানে কেন্দ্রের দ্বারাই নির্ধারিত হয় এবং সবার জন্য একই। ও উপজাতিদের মতো প্রান্তিক মানুষদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে গিয়েও এর কলেবর বৃদ্ধি পেয়েছে। মানে কোনো অস্পষ্টতা রাখতে চাননি তারা? একদম, পাছে ভবিষ্যতে তা নিয়ে বিবাদ তৈরি হয়। আপনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বললেন,
সংবিধানের প্রথম ধারাতেই ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে, ফেডারেশন অফ স্টেটস নয়। এই শব্দ চয়নের পেছনে কি কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? অবশ্যই আছে। ডক্টর আম্বেদকর নিজে এর ব্যাখ্যা দিয়েছিলেন। ফেডারেশন অফ স্টেটস বললে মনে হতে পারে যে রাজ্যগুলো একটা চুক্তির মাধ্যমে একত্রিত হয়েছে এবং তাদের আলাদা হয়ে যাওয়ার অধিকার আছে। আচ্ছা। কিন্তু ইউনিয়ন অফ স্টেটস বলার মাধ্যমে দুটো জিনিস স্পষ্ট করা হয়েছে। প্রথমত, এই ইউনিয়ন কোনো চুক্তির ফল নয়, আর দ্বিতীয়ত, কোনো রাজ্যেরই এই ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার বা বেরিয়ে যাওয়ার অধিকার নেই। দেশভাগের ক্ষত মাথায় রেখে। হ্যাঁ, ভারতের অখণ্ডতা নিশ্চিত করার জন্যই এই শব্দচয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই ব্যবস্থায় তো কেন্দ্রের দিকে ক্ষমতা অনেক বেশি ঝুঁকে আছে বলে মনে হয়। রাজ্যপালের নিয়োগ কেন্দ্র করে জরুরি অবস্থায় রাজ্যের ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যায়, এগুলো তো প্রায়ই কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে বিতর্কের জন্ম দেয়। আপনার পর্যবেক্ষণ সঠিক। আমাদের ব্যবস্থাটাকে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় না বলে আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াজি ফেডারাল বলাই ভালো। কোয়াজি ফেডারাল। হ্যাঁ, সপ্তম তফসিলে ক্ষমতার বিভাজন করা হয়েছে 3টি তালিকার মাধ্যমে। ইউনিয়ন লিস্ট, যেখানে শুধু কেন্দ্র আইন বানায়, স্টেট লিস্ট মানে রাজ্যের জন্য, এবং কনকারেন্ট লিস্ট, যেখানে কেন্দ্র ও রাজ্য উভয়ই আইন বানাতে পারে। কিন্তু বিরোধ হলে? কোনো বিরোধ দেখা দিলে কেন্দ্রের আইনই প্রাধান্য পায়। এর পেছনেও কারণ ছিল সেই অখণ্ড ভারতের ধারণা। নির্মাতারা চেয়েছিলেন একটা শক্তিশালী কেন্দ্র যা দেশকে একসাথে ধরে রাখতে পারবে। তাহলে এই ক্ষমতার ভারসাম্যে বিচার বিভাগের ভূমিকাটা কি? কেন্দ্র যদি নিজের ক্ষমতা বাড়াতে চায়, তাহলে তাকে আটকানোর কোনো ব্যবস্থা কি সংবিধানে আছে? এখানেই বিচার বিভাগের গুরুত্ব। সংবিধান বিচার বিভাগকে ক্ষমতার চূড়ান্ত ব্যাখ্যাকার এবং নাগরিকদের অধিকারের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা। বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সংসদ বা সরকারের তৈরি করা যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে, যদি সেই আইন সংবিধানের মূল ভাবনার পরিপন্থী হয়। আর এখানেই তো বিচার বিভাগের সবচেয়ে বড় অস্ত্র, মৌলিক কাঠামো তত্ত্ব বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, তাই না? একদম। এটা ঠিক কি, আর কেনই বা হঠাৎ এর দরকার পড়ল? এটা এমনি এমনি আসেনি। ৭০-এর দশকে তৎকালীন সরকারের সাথে বিচার বিভাগের একটা বড় সংঘাত চলছিল। সরকার নিজেদের ক্ষমতা বাড়াতে এবং সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করতে বারবার সংবিধান সংশোধন করছিল। হ্যাঁ। তখনই ১৯৭৩ সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট এই যুগান্তকারী রায় দেয়। আদালত বলে, সংসদ আর্টিকেল ৩৬৮ অনুযায়ী সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারলেও এর মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করতে পারবে না, যা এই তত্ত্বের শক্তি। ও, এটা তো ইন্টারেস্টিং। হ্যাঁ, সময়ের সাথে সাথে বিভিন্ন রায়ের মাধ্যমে এর পরিধি বেড়েছে। তবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আইনের শাসন, ক্ষমতার পৃথকীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা, এগুলোকে মৌলিক কাঠামোর অংশ বলে মনে করা হয়। তার মানে এটাও একটা সুরক্ষা কবচ। একদম। এই তত্ত্বটা আসলে সংবিধানকে যে কোনো সরকারের স্বেচ্ছাচারী পরিবর্তন থেকে রক্ষা করার একটা বর্ম হিসাবে কাজ করে। দারুণ একটা ধারণা। এই মৌলিক কাঠামোকে রক্ষা করাটা তো একটা অনমনীয় বা রিজিড দিক, কিন্তু আর একদিকে ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বেশি সংশোধিত সংবিধানগুলোর মধ্যে একটা। ঠিক। এ পর্যন্ত ১০০-র বেশিবার সংশোধন করা হয়েছে। এই দুটো বিষয়, অনমনীয়তা আর নমনীয়তা, একসাথে কিভাবে কাজ করে? এটাই ভারতীয় সংবিধানের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য। এর নির্মাতারা চেয়েছিলেন সংবিধান যেন পাথরের মতো শক্ত না হয়, আবার কাদামাটির মতো নরমও না হয়। বাহ! তাই তারা একটা মিশ্র পদ্ধতি রেখেছেন। কিছু সাধারণ বিষয় সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতাতেই পরিবর্তন করা যায়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তনের জন্য ২/৩ সদস্যের সমর্থন লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো? আর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো অতি সংবেদনশীল বিষয় পরিবর্তনের জন্য ২/৩ সমর্থনের পাশাপাশি অন্তত অর্ধেক রাজ্যের বিধানসভার সম্মতিও প্রয়োজন হয়। কিন্তু এত ঘন ঘন সংশোধন কি সংবিধানের মূল চরিত্রকে দুর্বল করে দেয় না? সমালোচকরা তো বলেন যে এটি অনেক সময় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এই সমালোচনা অমূলক নয়। অনেক সময় রাজনৈতিক প্রয়োজনে সংবিধান সংশোধন করা হয়েছে, কিন্তু এর একটা উল্টো দিকও আছে। কি সেটা? এই নমনীয়তার কারণেই সংবিধান সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে। সমাজ বদলায়, মানুষের চাহিদা বদলায়।
একটা অনমনীয় সংবিধান খুব দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে পড়ত। এই নমনীয়তাই একে একটা জীবন্ত দলিলে পরিণত করেছে। কোনো উদাহরণ দেওয়া যায় যেখানে সংবিধানের কোনো ধারার ব্যাখ্যার সময়ের সাথে সাথে পুরোপুরি বদলে গেছে? সবচেয়ে ভালো উদাহরণ হল আর্টিকেল 21, যেখানে জীবনের অধিকার বা রাইট টু লাইফের কথা বলা আছে। আচ্ছা। প্রথম দিকের অর্থ ছিল খুব সংকীর্ণ, শুধু পশুদের মতো বেঁচে থাকা, অর্থাৎ জীবন কেড়ে না নেওয়া। কিন্তু ধীরে ধীরে সুপ্রিম কোর্ট এর ব্যাখ্যাকে প্রসারিত করেছে। মানে মনিকা গান্ধীর মামলায় আদালত বলে জীবনের অধিকার মানে সম্মানের সাথে বাঁচার অধিকার। তারপর থেকে এর মধ্যে যুক্ত হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, দ্রুত বিচার, দূষণমুক্ত পরিবেশ, ব্যক্তিগত গোপনীয়তা এবং এমনকি স্বচ্ছ জলের অধিকারও। তার মানে একটা মাত্র লাইন থেকে এতগুলো নতুন অধিকারের জন্ম হয়েছে? হ্যাঁ, বিচার বিভাগীয় ব্যাখ্যার মাধ্যমে। এটাই প্রমাণ করে যে সংবিধান শুধু কিছু লেখা শব্দ নয়, এটি একটি জীবন্ত সত্তা, যা সময়ের সাথে সাথে বিকশিত হয় এবং নতুন নতুন অর্থ তৈরি করে। দারুণ! একেই বলে ট্রান্সফরমেটিভ কনস্টিটিউশনালিজম বা পরিবর্তনকামী সাংবিধানিকতা, যার লক্ষ্য হল শুধু দেশ শাসন করা নয়, বরং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ভারতের সংবিধান শুধু একটা আইনের বই নয়, এটা একটা নতুন জাতি গঠনের আকাঙ্ক্ষা, বিভিন্ন আদর্শের সমন্বয় এবং প্রায় 150 কোটি মানুষের ভবিষ্যতের জন্য একটা রূপরেখা। ঠিক। এটা একই সাথে অনমনীয় এবং নমনীয়, ঐতিহ্যবাহী এবং আধুনিক। একদম ঠিক। যেমনটা বিচারপতি হংসরাজ খান্না বলেছিলেন, সংবিধান শুধু আইনজীবী বা বিচারকদের জন্য নয়, এর আসল রক্ষক হল দেশের সাধারণ মানুষ। তার কথায়, আমরা ভারতের জনগণ, এর মধ্যে থাকা মূল্যবোধের ওসি এবং রক্ষক। যতক্ষণ দেশের মানুষের আদর্শে বিশ্বাস রাখবে, ততক্ষণ এই সংবিধান জীবন্ত থাকবে। আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য ছেড়ে দেওয়া যেতে পারে। একটি দেশের সংবিধানের জন্য নমনীয়তা, অর্থাৎ সহজে সংশোধন করার ক্ষমতা, এবং অনমনীয়তা, অর্থাৎ এর মূল কাঠামো রক্ষা করার প্রবণতা, এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য ঠিক কতটা জরুরি? কোনটির গুরুত্ব বেশি হওয়া উচিত? সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, নাকি এর মূল ভিত্তিকে চিরকাল অপরিবর্তিত রাখা?